বক্ষে মোচড় দিয়ে ওঠে। খপ করে রুবেলের হাত চেপে ধরল রাহা। রুবেল রাহার হাত সহ মুখশ্রীর পানে তাকালো। বোনকে এত ভীতিকর চোখে মুখে দেখে তার বুঝতে অসুবিধা হলো না সামনে কারা রয়েছে। আড়ানো রাহার আদল দেখে বুঝতে পারে সর্বত্র। রুবেল রাহার হাত ছাড়িয়ে নিচ থেকে রাহার হাত শক্তভাবে ধরে এগোয় সামনের দিকে। রায়ান রাহাকে দেখে চোখ থেকে সানগ্লাস খুলে চোখ নজরে তাকালো। 5 বছর পর রাহাকে সচক্ষে আজ সামনাসামনি দেখছে। মেয়েটা আগের চেয়ে শুকিয়ে গেছে অনেকটা, তবে তার মুখশ্রী এখনো মায়াবী ও সৌন্দর্যের কোনো কমতি নেই বললেই চলে। আপাতত রাহার মুখশ্রী ভীতিগ্রস্ত দেখে ম্লান হাসে সে। এখনো মেয়েটা তাকে আগের ন্যায় ভয় পায়। এক প্রান্তে তারা 3 জন বসেছে, অন্য প্রান্তে 3টি চেয়ার ফাঁকা রয়েছে। সেই মধ্যবয়স্ক লোকটি তাদের দেখে আসন গ্রহণ করতে বললেন। ঠান্ডা মস্তিষ্কে তারা বসত। রাহা ছিল মাঝখানে। তার দৃষ্টি নত লোকটি তাদের উদ্দেশ্য করে বললেন, ছেলেপক্ষ এবং মেয়েপক্ষ উভয়ই লোক এখানে রয়েছেন। এখন আপনারা সিদ্ধান্ত নিন ডিভোর্স হবে কি না। রুবেল এক নিঃশ্বাসে কাঠিন্য স্বরে বলল, এই মুহূর্তে ডিভোর্স হবে। কোর্টের বিয়ে আমি মানি না। লোকটি বিনয়ী স্বরে বলল, 5 বছর ধরে বিবাহিত তারা দুজন, আপনি না মানলে কিছুই করেনি আমাদের। সংসার ব্যতীত কোনো বিয়েই টিকে থাকে না। যেখানে সংসারই হয়নি সেটা কিসের বিয়ে? প্রশ্ন রাখলো ফের রুবেল। আপনি কি রাহার ভাই? লয়ারের প্রশ্নের সম্মতি দিল রুবেল। কাগজপত্র রেডি করেছেন? আপনারা ডিভোর্স দিতে চাইলেও ছেলেপক্ষরা রাজি নয় এই বিষয়ে। একতরফা কখনো ডিভোর্স হয় না। ওরা কি করবে তা ভেবে আমাদের লাভ নেই। কাগজপত্র দেন, আমার বোন সাইন করে দেবে। আপনি ব্যাস, বউটা আমার, অধিকারও আমার এই বিষয়ে কথা বলার। আপনি সুমন্দি, জাস্ট স্টপ ইওর মাউথ। আপনার মুখ বন্ধ রাখুন। এত বছর পর নিজের বউ বলে সম্বোধন করতে লজ্জা করছে না আপনার? রায়ান বিরক্তি নিয়ে বলে উঠল, হেই পিচ্ছি, স্টপ। বড়রা কথা বলছে, মাঝপথে ছোটদের কথা বলতে নেই। রায়ান অপমানসূচকভাবে কথাগুলো আরানকে শোনালো। শাট আপ। বলেই উত্তেজিত হয়ে দাঁড়ায় আরান। সঙ্গে সঙ্গে রায়ানও উঠে দাঁড়িয়ে বলল, ইউ জাস্ট শ্যাট আপ। আমি এখানে রাহাকে ডিভোর্স দিতে আসিনি, স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। কথাটা রুবেলের পানে চেয়ে বলল রায়ান। রুবেল তেলে বেগুনে খেপে গিয়ে বলল, কার বাড়ি, কিসের বিয়ে? 5 বছর পর এখন মনে পড়েছে আমার বোনের কথা, বিয়ের কথা। আমি আমার বোনকে তোর সাথে কেন বিয়েটাই রাখবো না, বিচ্ছিন্ন করব। আমাকে জোর করতে বাধ্য করবেন না ভাইয়া। গম্ভীর গলায় নজর সরিয়ে বলল রায়ান। রাহা এবার মুখ খুলল, দৃঢ়ভাবে শুধালো, জোর? একবার জোর করে আমার জীবন ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন, আবার আপনাকে আমি চাই না। এই মুহূর্তে আপনার থেকে যেটা চাই আমি ডিভোর্স। তুমি আমাকে চাও বা না চাও, আমি তোমাকে চাই। এনিহাউ, এনিওয়ে। চোয়াল শক্ত করে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল সে। রাহা নজর সরিয়ে লয়ারের পানে চেয়ে বলল, আপনি কাগজপত্র রেডি করেছেন? আচমকা প্রশ্নে তিনি থতমত খেয়ে আমতা আমতা ভাব নিয়ে বলল, হ্যাঁ মানে রেডি হয়নি, এটা রেডি হয়েছে। বলেই কাগজ এগিয়ে দিতে নিলে রায়ান সেটা খপ করে কেড়ে নিয়ে কলম তুলে রাহার সাইনের ওপরের দিকে সাইন করল। তারপর রাহার পানে এগিয়ে দিয়ে বলল, নাও, দ্বিতীয়বার আমাদের বিয়ে ডান। খচ করে উঠল তার হৃদয়ে। রাহা ভ্রু কুচকে কাগজটি হাতে নিয়ে পড়ে দেখল সেখানে একইভাবে বিয়ের কাগজ তৈরি করা হয়েছে। রাহা উঠে দাঁড়ালো। বিক্ষিপ্ত রাগ হলো তার, বলল, সেদিনের বিয়ে আজকের বিয়ে আমি কোনোটাই মানি না। প্রতিশোধে বিয়ে কোনো বিয়েই নয়। সেটা প্রতিশোধের বিয়ে হতে পারে, আজকেরটা নয়। রুবেল তেড়ে ফুলে রায়ানের শার্টের কলার চেপে ধরল, দাঁতে দাঁত পিষে বলল, তুই আমার বোনের জীবন নষ্ট করেছিস, দ্বিতীয়বার নষ্ট করতে দেব না। হ্যাঁ, নষ্ট করেছি। এখন প্রতিদান দিতে চাইছি আমার অর্ধাঙ্গিনী বানিয়ে। প্রয়োজন নেই তোর প্রতিদান। খেকিয়ে বলল সে। ততক্ষণে মেশকাত ও জনি রুবেলের কাছ থেকে রায়ানকে ছাড়িয়ে নিল। জনি রায়ান ও মেশকাতকে পেছনে ঠেলে দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধায়,
ভাইয়া একটা কথা বলি ছোট হয়ে, আমরা ভুল করেছি 5 বছর আগে, সেই ভুল যেন এখন না হয়। রাহার জীবন সুন্দরভাবে গড়ে ওঠে, এটাই আমাদের কাম্য। এতে করে আমাদের করা পাপ মোচন হবে। রায়ান সত্যি রাহাকে সামাজিকভাবে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে চায়। এই চাওয়া কি আমাদের ভুল? আপনি ভেবে দেখুন, মানুষ মাত্রই ভুল করে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মিশকাত এবার জোর গলায় দৃষ্টি নত রেখে বলল, আপনি যদি বড় ভাই হয়ে বুঝতে না পারেন ব্যাপারটা, রাহা কিভাবে বুঝবে? আমাদের সত্যি ভুল হয়েছে, ক্ষমা চাচ্ছি মন থেকে আপনাদের কাছে। রায়ান রাগী প্রশ্বাস ফেলে দৃষ্টি ঘুরিয়ে নিল। মিশকাত ও জনির বাড়াবাড়ি কথা তার মনে ধরেনি। আরান কাঠিন্য স্বরে আঙুল রায়ানের পানে তাক করে বলল, ভুল যদি আপনাদের শুধরাতে হয় তাহলে তাকে ডিভোর্স দিয়ে মুক্ত করে দিতে বলুন। রায়ান চোখ পাকিয়ে আরানের পানে তাকালো। এই মুহূর্তে তার ইচ্ছে করছে আরানকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলতে, তবে এই পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করা ছাড়া উপায় অন্তর নেই। জনি আরানের উদ্দেশ্য করে নরম স্বরে বলল, এইভাবে কেন? এভাবেও তো দেওয়া যায় ছোট ভাই। বড় ভাইয়া, আমরা কথা দিচ্ছি, রাহা রায়ানকে সদরে গ্রহণ না করুক। ওদের 6 মাস সময় দিন একসঙ্গে সংসার করার। যদি বনিবনা না হয় নিজেদের মধ্যে, তখন না হয় ডিভোর্স হবে। আমরা এতে আপত্তি করব না। লয়ার লোকটি উঠে দাঁড়িয়ে বলল। রুবেল বিষয়টি অন্তর নিয়ে ভাবল। রাহার হাত ধরে টেনে নিয়ে গেল বাহিরে। আরানের মুখ শুকিয়ে এলো এই কথাগুলো শুনে। হৃদয় তার ভাঙতে বসেছে নদীর তীর ভাঙার ন্যায়। মিশকাত রায়ানকে শান্ত হয়ে চেয়ারে বসালো। আরান দরজার সামনে দাঁড়িয়ে দূর থেকে দুই ভাই বোনকে কথা বলতে দেখতে পেল। অসহায় দৃষ্টি তার। একজন ব্যর্থ প্রেমিকের চাহনি কেবল এমনই পীড়াদায়ক। তুই কি চাইছিস রাহা? আমি চাই না তোর সঙ্গে এক মুহূর্ত রায়ান সংসার করুক বা থাকুক। এছাড়া ডিভোর্স হবে কি না জানি না। রায়ান মির্জা আমার এত দ্রুত ছেড়ে দেবে না ভাইয়া। সে অবাধ্য নির্দয় লোক। আমার জন্য তোমাদের ক্ষতি করতে দ্বিতীয়বার ভাববে না। তাদের সঙ্গে আমরা পেরে উঠবো না। লাস্টের কথাগুলো রাহা মনে মনে শোধালো। সেটা আমি বুঝবো। তুই কি চাইছিস? রাহা এই মুহূর্তে নিজেকে রায়ানের হাতে সঁপে দেওয়া ছাড়া কোনো উপায়ন্তর দেখতে পেল না। নিরাশাজনক চাহনিতে তাকালো ভাইয়ের পানে। নিজেকে ধাতস্থ করে বলল, 6 মাস একত্রে সংসার করতে চাই। চুক্তি অনুযায়ী যদি আমাদের বনিবনা না হয় তখন ডিভোর্স হবে। তুই ভেবে বলছিস? ওর সাথে তোকে ভাবতেই পারছি না। ভেবেই বলছি ভাইয়া। আরান, ওর কি হবে? প্রশ্নবিদ্ধ নিয়ে তাকালো। রাহা দরজার পানে তাকিয়ে আরানকে দেখতে পেল। তার করুণ চাহনি এখনই স্থির ছিল তাদের উপর। রাহা সহায়হীন নজরে তাকিয়ে জোরেই দীর্ঘশ্বাস ফেলল। বলে, ওর ভাগ্যে হয়তো আমি নেই ভাইয়া। ছেলেটার মন ভেঙে যাবে। সেও আরানের পানে চেয়ে বলল। নো ওয়ে। রুবেল দৃষ্টি সরিয়ে নিয়ে ভেতরে হাঁটা ধরল। তার ইচ্ছে শক্তি নেই ভেতরে যাবার। অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে এগোয় ঠিক আরানের মুখোমুখি হয়। চোখে চোখ রেখে সরিয়ে নিয়ে ভেতরে এলো। রুবেল লয়ারের উদ্দেশ্য করে কাঠিন্য স্বরে বলল, মেনে নিলাম, তবে আমার বোনকে মানসিক বা শারীরিক কোনো প্রকার টর্চার যদি করা হয় 6 মাসের পূর্বেই ডিভোর্স দিয়ে নিয়ে আসবো। ওকে, মেনে নিলাম। রায়ান গুরুগম্ভীর গলায় শোধালো। আরানের হৃদয় এবার ভেঙে খণ্ড বিখণ্ড। তার প্রিয়তমা হারিয়ে যাচ্ছে চিরতরে। কেউ কি শুনতে পাচ্ছে তার হৃদয়ের আর্তনাদ? বিয়ে নামক পবিত্র বন্ধনকে কেউ অস্বীকার করতে পারে না, পারবেও না। এটাই রীতিনীতি, ইসলামিক নিয়ম। আমাকে নিয়মিত অজুহাত দিবি না রাহিলা। তুমি জানো না আমার মেয়ে নিজের পায়ে নিজেই কুড়ুল দিয়ে আঘাত করার চেষ্টা করছে এখন। ধমকের স্বরে বললেন মহিদুল ইসলাম। বাড়ি ফেরার পর মহিদুল ইসলাম তার ছেলে মেয়ের উত্তরে ক্ষিপ্ত হয়েছেন। কোর্টের সম্পূর্ণ কথোপকথন শুনে তিনি কোনো ক্রমে চাইছেন না মেয়েকে রায়ানের হাতে তুলে দিতে। রুবেল, তুই কিভাবে রাহা সিদ্ধান্তকে সম্মতি দিলি বুঝতে পারছিস না? আব্বু, লয়ার যখন বলেছে 6 মাস সংসার করার পর তবেই ডিভোর্স হয়, তখন আমি নিষেধাজ্ঞা করেছিলাম। কিন্তু একজন ডিভোর্স দিলে ডিভোর্সই হয়ে যায়। লয়ার রায়ানের সঙ্গে যুক্ত হয়ে তোদের অন্যায় নীতি শুনিয়েছে। রাহা চোখ তুলে তাকালো, নরম স্বরে বলল, আব্বু,
জীবন অর্ধ ধ্বংসের মুখে আগেই থেকেছিল আমার। এখন নতুন করে আমি কোনো ধ্বংসযোগ্য চাচ্ছি না। তোমাদের কোনো ক্ষতি হোক এও আমি চাইবো না। আর রইল আমার জীবন। তুমি আমায় বলেছিলে সুন্দর জীবন গড়ে তোলার জন্য সামান্যতম চেষ্টার প্রয়োজন। আমি সেই চেষ্টা না হয় ধ্বংসযজ্ঞের মুখোমুখি থেকেই করি। ন্যূনতম আত্মসম্মানবোধ তোদের আছে? তিনি আরো উত্তেজিত হয়ে পড়েন। রাহিলা বানু এবার তেতে উঠলেন, বললেন, আত্মসম্মানের কথা ভেবে মেয়ের জীবনের কথা ভুলে যেও না। তোমার মেয়ে বিবাহিত, এটা কি তুমি বুঝতে পারবে কখনো? যেখানে বিয়ে হোক, যার সাথেই হোক, দ্বিতীয় বিয়ের ছাপ রীতিমতো স্পষ্ট। ওদের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সঠিক। তুমি মেনে নাও বা না নাও, রাহা যদি সংসার জীবনে অসুখী থাকে, মানসিক চাপ সৃষ্টি করে, তবেই তুমি তোমার সিদ্ধান্ত নিও নতুন রূপে। আপাতত ক্ষান্ত দাও। কথন শেষ করেই তিনি নির্বোধ হয়ে সোফায় বসলেন। মহিদুল ইসলাম আক্ষেপ নিয়ে প্রস্থান করেন স্ত্রীর কথাগুলো শুনে। রুবেল রাহার পানি চেয়ে বাবার ন্যায় প্রস্থান করল। রাহা মায়ের পাশে বসলেন। তিনি ছল ছল চোখে মেয়ের পানে তাকিয়ে বলল, তোমার কপালে এমন কিছু লেখা থাকবে, কখনো ভাবিনি মা। আমার দোয়া সন্তানের জন্য এভাবে বিফলে গেল। বলেই হাউমাউ করে কাঁদতে লাগলেন তিনি। রাহা মাকে সান্ত্বনা দিয়ে জড়িয়ে ধরল, বলল, সব ঠিক হয়ে যাবে। কোনো মায়ের দোয়া কখনো বিফলে যায় না। আম্মু, তুমি মন থেকে পুনরায় দোয়া করো। মায়ের কান্না আরো বেড়ে চোখ মুছে ফেলে রাহার গালে হাত বুলিয়ে নিল। তখনই তার ফোন ভাইব্রেশন করে উঠল। স্ক্রিনে ফারিনের নাম্বার দেখে নজর সরিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, বাবার কাছে যাও, তাকে শান্ত কেবল তুমিই করতে পারবে আম্মু। মেয়ের কথা শুনে সেকেন্ড কয়েক বসে থেকে রুমে গেল। ততক্ষণে ফোন কেটে গেছে। রাহা দীর্ঘশ্বাস ফেলল। আরান তাদের পৌঁছে দিয়েই বাহিরে গিয়েছে, তাদের সঙ্গে ভেতরে আসেনি। ছেলেটার যে মন ফের ভেঙেছে এটা সে বুঝতে পেরে সরু নিঃশ্বাস নিল। ফোন ফের ভাইব্রেশন হচ্ছে দেখে কল কেটে ছোট টেক্সট জানিয়ে দেয় পরে কল দিবে তাকে। এরপর রুমে এসে বসল। সে রায়ানের কথা ভেবে হীনমন্যতায় ভুগছে। অস্বচ্ছ নিপীড়ন, বিশ্বাস অবিশ্বাসের মধ্যস্তরে রয়েছে রায়ানের কথা ভেবে। খোলাফেলা মৃদু ঠান্ডা হাওয়া ছুঁয়ে দিয়ে যাচ্ছে আরানের কপল বেয়ে পড়া ছোট্ট চুলগুলো। ভিক্টোরিয়া পার্কের এক প্রান্তে গাড়ি থামিয়ে দরজা খুলে পা দুটি বাহিরে রেখে হাতে একটি সরু চিকন পাতা হাতে তুলে এপাশ ওপাশ আঙুল ধারা ঘুরিয়ে অন্যমনস্ক হয়ে ভাবনায় বসে। তার চিন্তা চেতনায় দখল সম্পূর্ণ রাহা। সর্বত্র সচেতনতামূলক পরিকল্পনা যেন ধ্বংসের সম্মুখে। কেবল রায়ানের জন্য ভালোবাসা হারাতে বসেছে, তা দূর থেকে কর্মহীন হয়ে দেখবে চেয়েছে, কোনো ক্রমেই মেনে নিতে পারছে না। অসহ্য অনুভব হচ্ছে হৃদয়ে ক্ষণে ক্ষণে। তখনই হঠাৎ তন্নির কথা মাথায় এসে ধাক্কা খায়। দ্রুত কল দেবার সিদ্ধান্ত নিল। আজকে মেশকাতকে হাসি মুখে রুমে প্রবেশ করতে দেখে ফারিন ভ্রু কুচকে তাকালো প্রশ্নবোধক দৃষ্টিতে। এমনিতেই রাহা ফোন তোলেনি দেখে চিন্তিত। তার উপর মিশকাতের এরূপ মুখশ্রী দেখে তার বিরক্তের চরম সীমানায় পৌঁছে গেছে। মিশকাত রায়ান ও রাহার বিয়ের কাগজ ফারিনের পানে এগিয়ে দিয়ে বলল, সারপ্রাইজ। ফারিন আগের নাই চেয়ে থেকে কাগজ হাতে তুলে নিল। ফুলে বান্ধবীর বিয়ের কোর্ট ম্যারেজের ব্যাপার দেখে চমকালো। আজকের তারিখ লেখা দেখে দ্বিতীয়বারের ন্যায় চমকে উঠল সে। পাখিন ভাষাহারা। মিশকাত তাকে এরূপ দেখে নিজে থেকে বলল, তোমার বান্ধবীর বিয়ে হয়েছে আজ নতুনভাবে, সামনে হবে গ্র্যান্ডভাবে আমাদের মতো। ফারিন কৌতূহল নিয়ে গম্ভীর গলায় শোধালো, বুঝিনি। মিশকাত আজকের সব ঘটনা একে একে খুলে বলল। ফারিন ধপ করে বিছানায় বসে পড়ল। যার জন্য মিশকাতের মতো একজন বদলোকের সঙ্গে নিজেকে জড়িয়েছে সেই কিনা রায়ানকেই শেষে বেছে নিল। মিশকাত হাস্যকর মুখে বলল, ডিভোর্স দিতে হলে তোমাদেরকেও 6 মাস সংসার করতে হবে আমার সাথে। ফারিন খেপে গেল, তেজি কণ্ঠে বলল, লয়ারকে হাট করে বানোয়াট বক্তব্য পাশ করেছেন, সেটা আমার উপর চলবে না। একতরফা ডিভোর্স দিলেই ডিভোর্স কার্যকর হয়। বিয়ের 3 মাস পর ডিভোর্স দেওয়া যায়। কত টাকা ঘুষ খাইয়েছেন লয়ারকে? মিশকাত হতবিহ্বল হয়ে গেল ফারিনের কথাগুলো শুনে। লয়ারকে ঘুষ ব্যতীত লয়ার নিজ থেকেই চাইছিল না তাদের ডিভোর্স হোক, এজন্য তাদের কাছে মিথ্যে বয়ান পেশ করেছে।
সে এমন এক সৎ লয়ার ছিল, মন থেকে যারা তাদের কাছে ডিভোর্স দিতে আসতো প্রথমে তাদের সুযোগ দিত এবং ভালোবাসা ও সংসার জীবনের সুন্দর সুন্দর বক্তব্য তুলে ধরে তাদের পুনরায় সুযোগ দিত সংসার করার। অথচ তারা 3 বন্ধু সেই লোককে 5 বছর আগে সম্পূর্ণ ঘটনা তুলে না ধরে তারা চেয়েছে তার কাছে সাহায্য যেন ডিভোর্স না হয়। এই বিষয়ে অজানা লয়ার ভুলভাল বোঝানো কথাগুলো বিশ্বাস করে তাদের সঙ্গে সায় দিয়েছে। এতে তাদের মূল উদ্দেশ্য অজানা ছিল তার নিকট। ফারিন মেশকাতকে ভাবনায় কাতর থেকে জোরে হাঁক দিয়ে ডাক দেয়। চৈতন্য ফিরল তার। সে কাট কাট কণ্ঠে বলল, ভাবছেন আপনাদের পরিকল্পনা আমি কিভাবে ধরে ফেললাম? মেশকাত চোখ পিট পিটিয়ে কুচকে ফেলল। ফারিন ফের বলল, আমি যেন আপনার জীবনে অতিষ্ঠ না করে দিই, ডিভোর্স না দিতে পারি। এই জন্য রাহাকে রায়ান বিয়ে করতে চাইছে, পুনরায় জোরপূর্বক বন্ধুর বিয়ে বাঁচাতে। এই তো আপনাদের পরিকল্পনা, তাই না? আসলে আপনারা মানুষরূপী শয়তান, যাদের জীবনে কখনো সুখ না আসুক। মেশকাত মুখ ঘুরে কিছু বলতে চাইলে ফারিন ভারমুখশ্রী নিয়ে ব্যালকনিতে ছুটে আসলো। ভীষণ কান্না পাচ্ছে তার এবং রাহার জীবন এত কেন কঠিন, অন্য সব নারীদের মতো কেন সহজ নয়। অশ্রুসিক্ত নয়নে আকাশের পানে নজর ফেলল। মেশকাত নির্বোধ হয়ে দাঁড়িয়ে আছে। ফারিন তাকে অপরাধী মনে করেছে ঠিক আগের ন্যায়। রায়ান রাহার জীবন পরিবর্তন করতে চেয়েছে এবং 5 বছরের রাগ ক্ষোভের প্রতিদান একটা সুন্দর সংসারের ন্যায় সাজাতে চেয়েছে। হোক সেটা মিথ্যের আশ্রয় নিয়ে, এসব ভেবে সে অসহায় বোধ অনুভব করে। তন্নির কল দিয়ে রাহিনা বানুকে আজকের ঘটনা জিজ্ঞেস করতেই তিনি সর্বত্র ঘুরে বলল। রেগে মেগে উঠল সে অপর পাশ থেকে। তিনিও দমে নেই। তন্নিকে কড়া কথা বলতে পিছু পা হলো না। শোন, আমার মেয়ে পূর্বে বিবাহিত। হ্যাঁ, আমি জানি আরান ভালো ছেলে, কিন্তু তার পরিবার ও 14 গোষ্ঠীর কারো সম্পর্কে আমার ধারণা নেই। আজ না হোক কাল ঠিক রাহাকে এই বিষয় তুলে খোঁটা দেবে, কটু কথা শোনাবে। তখন রাহা ভেতরে ভেতরে আরও ভেঙে পড়বে, নিজেকে দুর্বল অসহায় ভেবে ডিপ্রেশনে থাকবে। চাপা স্বভাবের মেয়েরা কখনো আমাদের মুখ ফুটে জানাবে না। তখনকার সিচুয়েশনের দায়িত্ব কি তুমি নিবে? বড় প্রশ্নের সম্মুখীন করে ফেলল তন্নিকে। এভাবে কখনো ভেবে দেখেনি রাহার জীবনকে নতুনভাবে গড়াই সে ব্যস্ত ছিল। তন্নির নিরুত্তরের ফাঁকে সে ফের বলল, আরান তোমাকে এসব বলছে, আমি নিশ্চিত এর জন্য আমাদেরও এভাবে কষ্ট হচ্ছে। তবে আপাতত রাহার দিক ভাবতে হবে। মেয়েটা আমার ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ। তোর বোন এই কয়েক বছর তোর সাথে থেকেছে, এখন তো তুইও ওকে বুঝিস। ওর সম্পর্কে সব ধারণা রয়েছে তোর। এই বিষয়ে আর আমার কিচ্ছু বলার নেই। বলেই লাইন বিচ্ছিন্ন করেন। হাঁপিয়ে উঠেছেন, নিজেকে কেন জানি অসহায়ত্ব অবস্থায় অনুভব করছেন। পুরো একটা দিন অতিবাহিত হয় তাদের পীড়াময়। পরদিন মেশকাত রায়ানের মাকে নিয়ে উপস্থিত হয় রাহাদের বাড়িতে। অরুণা বেগম সম্পূর্ণ ঘটনা জেনেছে মেশকাতের কাছ থেকে। তিনি রাগ ক্ষোভ ছেলের ওপর বর্ষণ করতে দেরি করল না। মেশকাতকে সহ রায়ানকেও কড়াভাবে সাজিয়েছে। এত বড় অপরাধ তার ছেলের দ্বারা হয়েছে তিনি ভেবেই অস্থির নির্বোধ। তিনি কারই রাহাদের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। স্বামীকে জানিয়ে রাহাদের বাড়ি এসেছে। স্বামী তার উপর এবং ছেলের উপর ক্ষিপ্ত হলেও বিয়েতে আপত্তি করেনি। তবে তাদের সঙ্গে যেতে তার ঘোর আপত্তি ছিল। এজন্য তাদের একাকী আসতে হয়। অরুণা বেগম কি বলে শুরু করবে বুঝতে পারছেন না। মহিদুল ইসলামও তার বড় ছেলের গম্ভীর মুখশ্রী দেখে স্পষ্ট কথাগুলো অস্পষ্ট হয়ে যায়। তিনি বিনয়ী স্বরে তাদের উদ্দেশ্যে বললেন, আপনাদের নিকট প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি ছেলের হয়ে। ছেলের এরূপ কর্মকাণ্ডে আমরা অবগত নই। 5 বছর পূর্বেই যদি জানতাম আপনার মেয়ে তখনই আমার ঘরের পুত্রবধূ হতো। বেশি কিছু বলার ভাষা আমার নেই। আমি রাহাকে আজ আংটি পরিয়ে পরশুদিন বড় রিসেপশনের মাধ্যমে বিয়ে কাজী দ্বারা সম্পন্ন করে ঘরে তুলতে চাই আপনার মেয়েকে, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। মহিদুল ইসলাম ঝেড়ে কাশলেন। নড়ে চড়ে বসে গম্ভীর গলায় বললেন, আপত্তি নেই, কিন্তু আপনার ছেলে যদি আমার মেয়েকে কোনোভাবে টাচ করে? তার মুখের কথা অরুণা বেগম কেড়ে নিয়ে বলল, আমি সব দায়িত্ব নিব। আমার ছেলে যদি আপনার মেয়ের ওপর টর্চার করে এর বিচার আমি করব, কথা দিচ্ছি। তার আশ্বাসবাণী শুনে তিনি কিছুটা স্বস্তি পেলেন। দৃঢ় গলায় বললেন,
ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। রাহার আম্মু, রাহাকে নিয়ে এসো। তিনি আদেশ দিলেন স্ত্রীকে। রাহিলা বানু রাহার রুমে প্রবেশ করে মিনিট কয়েক পর বাহিরে বেরিয়ে এলো রাহাকে সঙ্গে নিয়ে। শুকনো ক্লেশময় মুখশ্রী দেখে অরুণা বেগম কিছুটা স্তব্ধ হলেন। মায়াবী মুখশ্রীর মেয়েটার অমন মুখখানা দেখে তিনি নৈশব্দে নিঃশ্বাস নিল। এসব যে তার ছেলের কর্মের ফল সে জানে সেসব। রাহা পাশের সোফায় বসতেই তিনি আংটির বক্স হাতে উঠেই তার পাশে বসল। তিনি আলতো হাত রাহার মাথায় হাত বুলিয়ে নরম স্বরে শুধায়, আমার ভাগ্যবতী বৌমা তুমি। বড়ি ডান হাত এগিয়ে নিয়ে আংটি পরিয়ে দিল অনামিকা আঙুলে। রাহা কেবল নির্বাক হয়ে চেয়ে তাকে দেখছে। ছেলের তুলনায় মায়ের আচার আচরণ এতটা নমনীয় কোমল দেখে কে বলবে ইনি রায়ানের আম্মু, গর্ভধারিণী মা। রাহা নজর সরিয়ে নিল। পাকাপোক্তভাবে কথা বলে তিনি মেশকাতকে নিয়ে বেরিয়ে এলো। গাড়িতে বসে মেশকাতের উদ্দেশ্যে কাট কাট কণ্ঠে বললেন, তোদের কর্মের ফল মেয়েটা ভোগ করছে। দেখেছিস মেয়েটার চেহারায় কেমন দুঃখী দুঃখী ভাব। আন্টি, আমাদের ভুল হয়েছে। নত স্বরে বলল, স্বীকার করেছিস যখন, ফারিনকে কষ্ট দিস না। যদি জানতে পারি আমি নিজে তোর পরিবারকে সব জানাবো। মেশকাত দৃষ্টি নত রেখে নিরুত্তর হয়ে রইল। আন্টির রাগের আক্রমণে পালাক্রমণ করতে চায় না মুখ খুলে, সেজন্য চুপ থাকে। অস্থির হয়ে পায়চারি করছে ফারিন। কাল মেশকাতের মুখে সব জানার পর মরিয়া হয়ে উঠেছে রাহার সাথে কথা বলার জন্য, কিন্তু রাহা তার ফোন তুলছে না, প্রতিটা টেক্সটের রিপ্লাইও দিচ্ছে না। এজন্য টেনশনে সে আরও অস্থির হয়ে পড়েছে ক্রমশ। রাহা যে অন্য কাজে ব্যস্ত ছিল এটি জানে না সে। হঠাৎ মাইশার আগমনে নিজেকে স্বাভাবিক করতে হয়। মৃদু হাসি টেনে বলল, কিছু প্রয়োজন? না, এমনিতেই তোমার সাথে গল্প করতে আসলাম। আসো, বসো। ভাবি, তোমার কাছে এমন কোনো থিম রয়েছে যার মাধ্যমে একটি সুন্দর গল্প সাজানো যাবে? হ্যাঁ, আছে তো। তাই জলদি বলো। উৎসাহিত কণ্ঠে শোধালো, থিম দিয়ে কি করবে আগে শুনি। লিখব। তুমি লেখালেখির সঙ্গে যুক্ত? না, যুক্তি হতে চাইছি। বেশ, আমি বলছি, পয়েন্টগুলো মনে রেখো। প্রথমে ফোনের রেকর্ডিং চালু করে ফারিন এরপর 5 বছর আগের ঘটনা ভিন্ন ভিন্নভাবে বর্ণনা করে তুলে ধরে। তবে তাদের আসল নামগুলো উল্লেখ করল না। মেশকাত দোকানে বসে আনমনে রায়ানের আম্মুর কথাগুলো ভাবছে। আজকে সে চোখে আঙুল দিয়ে পূর্বের ভুলগুলো দেখিয়ে দিয়েছে। সে অনুতপ্ত, ভীষণ অনুতপ্ত বোধ তাকে ঘিরে ধরেছে। ভোতাতিক্ত অনুভূতি ক্রমশই তার অন্তরে জ্বালাতন সৃষ্টি করছে। ফোন তুলে রায়ানকে কল দেয়। অফিসের কাজের মধ্যে থাকার ফলে পাশেই ছিল ফোন। ব্লুটুথ কানেক্ট করে রিসিভ করে। বলো। আন্টি কিছু বলেছে? আমি অফিসে। কি বলবে? ল্যাপটপে মনোযোগ রেখে জানতে চাইল, আন্টি আমাদের জন্য ভীষণ হার্ট হয়েছে, ভীষণ করে তোর জন্য খুবই। রায়ানের হাত স্থির করে ফেললো। লাস্ট একটি বাটন ক্লিক করে চেয়ারে হেলান দিল। গম্ভীর গলায় শোধালো, যতটুকু স্যাক্রিফাইস করছি শুধুমাত্র তোর এবং রাহার জন্য, এখন বাকি কি রয়েছে স্যাক্রিফাইসের? আমার জন্য বাদ দিয়ে ফোকাস রেহার উপর দিলে সকলেই খুশি হবে। পরশুদিন রিসেপশন তোদের। আমি চাই এর আগে তুই নিজেকে পুরোপুরিভাবে পরিবর্তন করে শুধরে ফেল। হোয়াট? ভ্রু কুচকে ফের জানতে চাইল, যেটা কর্ণপাত হয়েছে তোর কানে, তাই বলছি আমি। তুই রেহাকে কীভাবে অ্যাকসেপ্ট করবি জানি না। ওর বাকি জীবন তোর উপর নির্ভর করছে। মেয়েটা নিজের আত্মসম্মান বোধ ত্যাগ করে তোর সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নিয়েছে। থিঙ্ক পজিটিভ। ওয়েট, এগুলো কি আম্মু তোকে বলতে বলেছে? না, তোর বোনও আছে, আমারও। ভাগ্যিস তোর বোন বিবাহিত। যদি এই ঘটনা মায়ের সঙ্গে হয়, আমরা হয়তো ছেলেটিকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবো না। সেই তুলনায় অধিক ভালো রাহার পরিবার। জ্ঞান নয়, কিছু উদাহরণ দিলাম, এই মুহূর্তে তোর জন্য উপকারী হতে পারে। বাকি তুই কিভাবে রাহার সঙ্গে জীবন কাটাবি তোর ব্যক্তিগত ব্যাপার। বলা শেষ হতেই ফোন রেখে দিল মেশকাত। রায়ান ল্যাপটপের পানে চেয়ে কিছুটা অন্যমনস্ক হয়ে গেল। মুখশ্রীতে চওড়া গাম্ভীর্য ভাব ভাষ্যমান। পূর্বের 5 বছর আগের রাহাকে বলা কথাগুলো কানে এসে প্রতিধ্বনিত হচ্ছে। মনের আনাচে কানাচে কোথাও যেন সুপ্ত অনুতপ্তের আভাস মিলছে। আরান বাহির থেকে ফিরে এসে জানতে পারে রাহার রিসিপশন পরশুদিন। রাগ দুঃখ হৃদয়ে পুষে স্বাভাবিক থাকার অভিনয় জয়ী হয় সে।
যাকে পাবার আশায় ঢাকা অবধি এসেছে তাকে এখন চিরতরে হারাতে বসেছে। ভালোবাসা না পাবার তীব্র যন্ত্রণায় ঐদার্যের সত্তা হারাতে বসেছে। কেড়ে কুড়ে নিজের করার আক্ষেপ জাগছে হৃদয়ে। দীর্ঘশ্বাস ফেলে রাহার কক্ষে টোকা দিল। রাহা অন্যমনস্কতা কাটিয়ে ম্লান হেসে ভেতরে আসার আহ্বান জানালো। আরান পাশে টুল টেনে রাহার মুখোমুখি বসে হাসি মুখে বলল, আজকে আমি খুলনা যাব। রাহা মুখ মলিন করে ফেলল। তার বিয়ে আরান মেনে নিতে পারছে না, না দেখেই চলে যাবে এটা মনে উঠে তৎক্ষণাৎ। রাহার নিরুত্তরতার আরান মুচকি হেসে বলল, পরশু দিনই চলে আসব। এসে তোমার আব্বুকে জিজ্ঞেস করব, আঙ্কেল রাহা কোথায়? রিসিপশন এত সাজানো গোছানো, অথচ খালি কেন? সিরিয়াস অবস্থায় রাহা জোরপূর্বক হাসার চেষ্টা করে। মৃদু হাসতে দেখে আরানও হেসে ফেলে। যখন তোমার আব্বু বলবে রাহা বিয়ে করে চলে গেছে, তখন আমি বাপ্পারাজের দ্বিতীয় ভার্সন হয়ে সমাধির দ্বিতীয় গানটি গাইব। আমার ভালোবাসা ভেঙে সমাধির মাটি ছেড়ে পাখি যাই, হেঁটে যাই, সুন্দর হবে না বলো? হ্যাঁ, খুব। পেছন থেকে তন্নি ব্যঙ্গ করে বলতে বলতে রোমে প্রবেশ করল। আরান একগাল হেসে কিছুটা উত্তেজিত হয়ে বলল, তোমার কমতি ছিল তন্নি আপু, পূরণ করে দিলেও এ বাড়িতে চরণ ফেলবে। নাটক কম করো। তোকে দেখে আমি অবাক হচ্ছি। তুই এত সুন্দর অভিনয় তোর দ্বারা সম্ভব? তাহলে বাহবা দিচ্ছ কেন এখনো? তুই বাহাবা পাবারই যোগ্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই একা এসেছিস? রাহা প্রশ্ন ছুড়ে। আম্মু, আব্বু এসেছে। ভারী গলায় বলল। দেখা করে আসছি, কথা বল। বলে রাহা বাহিরে এলো। আপাতত আরানের মুখশ্রী ভার তন্নি তার বুকে চাপড় মেরে বলল, এখনো যাচ্ছিস না কেন? চলে যা খুলনায়। সে আর তোর নেই, হবেও না। তাকে অন্যের হাতে তুলে দিয়ে চলে যায় আপু। কোমল গলায় জানালো। সহ্য করতে পারবি না। আরান করুণ চোখে তাকালো। চাহনি যেন জীবন্ত কথা বলছে তার। রয়েছে কষ্টময় হাজারো দুঃখ লুকায়িত সে চাহনিতে। বাড়িতে এসেই মুখশ্রীতে একরাশ রাগ দেখে মাইশা মিশকাতকে কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। মিশকাত তাকে উপেক্ষা করে হনহনিয়ে উপরের দিকে অগ্রসর হয়। রেগে মেগে রুমে প্রবেশ করে কঠোর গলায় ফারিনের কাছে জানতে চাইল, মায়েশাকে কেন বলছো? তোমাকে আমি নিষেধ করেছিলাম এসব কাউকে বলতে। ফারিন খুব শান্তভাবে তাকালো, সেভাবেই উত্তর দিল, ভাগ্যিস ওকে থিম বলেছি, এটা বাস্তব সেটা বলিনি। এখন কেবল মাইশা জেনেছে, পরবর্তীতে সকলে জানবে। বড্ড বাড়াবাড়ি করছো তুমি। ধমকের গলায় শোধালো। আপনি না, আপনারা একবার রাহার জীবন নষ্ট করে ক্ষান্ত হননি, আবার একই ভুল করতে চাইছেন। রাহার জীবন এখন আর নষ্ট হবে না। রায়ান রাহাকে সদরের স্ত্রী হিসেবে গ্রহণ করবে। ওই বিষাক্ত মুখ দিয়ে বলছেন? অবশ্যই মিথ্যে বিষের ন্যায় বিষাক্ত। ফারিন, মানুষকে পরিবর্তন হওয়ার সুযোগ দেওয়া উচিত। আপনাদের মতো মানুষদের সুযোগ? ফানি। মিশকাত রাগে দাঁতে দাঁত পিষে রাখলো। প্রত্যেকটা কথার কড়া পাল্টা জবাব ফারিন ছুড়ছে। তর্ক বিতর্কে যেতে চাইছে না, এজন্য চুপ থেকে সরে এসে সোফায় বসল। ফারিন মুখ অন্যদিকে ফিরিয়ে বলল, আমি কাল সকালেই চলে যাব, তাতে আপনি বাড়িতে থাকেন বা না থাকেন। মিশকাত রক্ত চোখে তাকালো। ফারিনকে কিছু বোঝার সুযোগ না দিয়ে উঠে দাঁড়িয়ে দুবাহু সজোরে চেপে ধরে ক্ষিপ্ত কণ্ঠে শুধালো, আমি পরিমাণে কতটা ভয়ঙ্কর হতে পারি তোমাকে দেখাতে চাই না। এক পা বাড়ির বাইরে দিলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। বলে ধাক্কা দিয়ে সরিয়ে রুম ত্যাগ করো। ফারিনের ভয়ে বুক ধুকপুক করছে। এমন হিংস্র রূপ মিশকাতের আজ প্রথম দর্শন করল। দুবাহুতে হাত রেখে হালকা ঘষতে লাগলো। মনে হচ্ছে ব্যথায় দাগ বসে গেছে। রাত দিন পেরিয়ে মাঝখানে একদিন অতিবাহিত হয়ে যায়। বিয়ের তোড়জোড়ে পুরো দমে চলছে দুই বাড়িতে। একই সেন্টার একত্রে বুকিং করেছেন দুপক্ষের লোক। সেন্টারও বিলাসবহুল। বেশ সকালেই হলুদ নিয়ে গোসল করিয়ে রাহাকে কনে সাজানো হয়।
জানা আগেই পাঠানো হয়েছে, এজন্য সাজাতে বেশি সময়ও লাগে না। ভারী লেহেঙ্গা ও গহনায় ইতিমধ্যে রাহার হাঁসফাঁস লাগছে। চোখে কাজল ও ঠোঁটে হালকা লিপস্টিক ব্যতীত মেকআপবিহীন সাজতার সম্পূর্ণভাবে তৈরি সে। রাহিলা বানু বোনকে সঙ্গে নিয়ে রুমে এলো। মেয়েটা চলে যাবে ভেবেই বুক দগদগ করে উঠে কষ্টে। কান্না চাপিয়ে হাতে স্বর্ণের মোটা রুড়ি পরিয়ে দেয়, নত স্বরে বলে, তোর নানুর দেওয়া শেষ স্মৃতি তোর হাতে তুলে দিলাম, তোর জন্যই রেখে গেছে সে। যত্ন করে রাখিস, নিজের দিকেও যত্ন নিস। রাহা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে কোমল গলায় বলল, তোমার দোয়া এখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন আম্মু। তিনি মেয়েকে বুকে টেনে নিলেন। তন্নি মুখ ঘুরিয়ে চোখের পানি মুছে নিল। রুমের বাহিরে দাঁড়িয়ে মহিদুল ইসলাম বড্ড আক্ষেপ নিয়ে ভেতরে প্রবেশ করল না, চেপে গেলেন। সবে ফুরসত পেয়েছিল আজ থেকে। মেয়ের সঙ্গে দেখা করতে এসে নিজের মনকে শক্ত করতে পারবে না বিধায় প্রস্থান করল। 2টার দিকে আত্মীয় সহ সবাই সেন্টারে উপস্থিত হয়। রায়ান কালো রঙের কোট প্যান্ট পরা ছিল, চোখে সানগ্লাস পরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করছিল। রাহাদের আসতে দেখে রায়ান নিচ থেকে এগিয়ে এলো হাইসের নিকট। তন্নির হাত ধরে এক কদম দেবার আগে রায়ান রাহাকে কোলে তুলে নিল। আকস্মিক ঘটনায় সকলেই যেন বিপর্যস্ত। বিস্মিত চোখে তাকিয়ে থাকলেও রায়ানকে কিছু বলার সাহস দেখালো না। রাহা থতমত আদরে ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছে রায়ানের পানে। এই ঘটনার জন্য নিজেকে পূর্বে প্রস্তুত রাখেনি। ভীতু হয়ে রায়ানের কোট খামচে ধরে রেখেছে শক্তভাবে। ফুলেও পলক না ফেরে রায়ানের পানে তাকায়নি। রায়ান রাহাকে এরূপ খামচে ধরেছে দেখে হাঁটার সময় বিড়বিড় করে একটু জোরেই গম্ভীর কণ্ঠে বলল, কোট ছিঁড়ে ফেলার ইচ্ছা রয়েছে? রাহা এবার ভ্রু বাঁকিয়ে তাকালো। চোখ দেখার সুযোগ নেই রায়ানের সানগ্লাসের জন্য। নিরুত্তর থেকে দ্রুতই নজর সরিয়ে নিয়ে হাত হালকা করল। রায়ান সকলের সামনে থেকে হেঁটে স্টেজের ওপরের মাঝখানের রাহাকে সোফায় বসালো, তারপর পাশে হেলান দিয়ে বসলো। হয়রান হয়ে বড় বড় নিঃশ্বাস টানছে রাহা একটু চেপে বসলো। রায়ান বিষয়টি এতটা গুরুত্ব দিল না। পুরো বিষয়টি ফারিন দূর থেকে লক্ষ্য করেছে। নিজেকে বান্ধবীকে এতটা কাছে পেয়েও যাবার সুযোগ নেই। মিশকাত পাশে বসে কড়া পাহারায় রেখেছে। রাহা খেয়াল করেনি ফারিনকে, তবে সে জানে এখানে রয়েছে পূর্ব পরিচিত প্রিয় বান্ধবী তার। চোখ তুলে তাকানোর ইচ্ছে শক্তিটুকু নেই তার হৃদয়ে। কেমন যেন অসহ্যকর অনুভব হচ্ছে। আত্মীয়দের খাওয়া দাওয়া শেষে কাজীকে সঙ্গে নিয়ে বিয়ে পড়ানো হলো। রায়ান দ্রুত কবুল বললেও রাহার কবুল বলতে কয়েক মিনিট সময় লেগেছিল। মেয়েদের ক্ষেত্রে এটা স্বাভাবিক হলেও রাহার ক্ষেত্রে এটা ছিল একটু বেশি অস্বাভাবিক। নিজেকে অন্যের দলিলে পুরোপুরিভাবে আজ লিখে দিয়েছে কালেমা পাঠ করে, তাও এমন একজন মানুষকে। এবার বরগণিকে একত্রে খাওয়া দাওয়া করানোর পাড়া। পাশাপাশি বসিয়ে রাহাকে খাইয়ে দিচ্ছিল তন্নি। রায়ান একাকি খাচ্ছে। হঠাৎ বাম হাত দিয়ে রাহার ডান হাত চেপে ধরল সবার অগোচরে। রাহা আর চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করছে এর মূল কারণ। হাত মুচড়িয়ে ছাড়ানোর চেষ্টা করলেও পারল না। তখনই রায়ান এক টুকরো গোস্তের পিস নিয়ে রাহার মুখের সামনে ধরে ধীরে ধীরে বলল, নাও, নয়তো ছাড়বো না। তন্নির আগের দৃষ্টিতে এক পলকে তাকিয়েছিল রায়ানের পানে। সে বিরক্ত জড়িত কণ্ঠে শুধালো, লাগবে না, আমি খাইয়ে দিচ্ছি তো। বলতে বলতেই রাহা মুখে নিল। তন্নি রাহার উপর অভিমান করলো কিঞ্চিত। অবশ্য সে জানে না তার বোন ফাঁদে পড়েছে। হাত ছাড়িয়ে তন্নিকে ইশারায় ডেকে বিষয়টা জানালো। তন্নি শান্ত হলেও রায়ানের জন্য মনে মনে বিষাক্ত গাড়ি ছাড়ল। বিদায়ের সময় কান্নায় ভেঙে পড়ে রাহা ভাইকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত সে নিজেই নিয়েছে। পরবর্তী আফসোস হবে নাকি সুখ হবে এই গন্তব্যের অজানা। রাত হয়ে যায় বিদায়ের পর্ব শেষ হতে হতে। গাড়িতে ওঠে রায়ান, রাহাও। ড্রাইভার ব্যতীত গাড়িতে কেউ ছিল না। রাহা নিজেকে সরিয়ে রেখেছে রায়ানের কাছ থেকে। এক মুঠে ছিল টিস্যু, অন্য হাতে ফোন। নৈশব্দের কান্নায় বারবার চোখ মুছছে টিস্যু ধারা। রায়ান ফোন থেকে চোখ সরিয়ে এক পলক তাকালো। পাশ থেকে টিস্যুর বক্স রাহার করে তুলে দিল। রাহা বাক্সের পানে তাকিয়ে ড্রাইভারের ফাঁকা সিটে নিক্ষেপ করলো সেটা। রায়ান আর চোখে একবার তাকিয়ে ফোনে মনোযোগ রাখল। রাহার ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সেন্টার থেকে বাড়ি আসতে বেশি সময় লাগে না তাদের। অরুণা বেগম তার একমাত্র মেয়ে রুহিকে নিয়ে তাদের আগেই উপস্থিত হয়েছিল বাড়িতে। গাড়ি থামার সঙ্গে সঙ্গে রাহাকে রীতিনীতি অনুযায়ী শরবত ও সামান্য মিষ্টিমুখ করিয়ে ভেতরে নিয়ে আসা হয়। হাতে গোনা কয়েকজন কেবল কাছের আত্মীয় ছিল, বাকিরা সেন্টার থেকেই চলে গেছে। রায়হান মির্জা তখনই ড্রয়িং রুমেই বসেছিলেন। অরুণা বেগম রুহিকে বলে রাহাকে রায়ানের রুমে নিয়ে আসতে। রুমে পৌঁছে রাহার রুহির সাহায্যে লেহেঙ্গা ও গহনা পরিবর্তন করে। ফ্রেশ হয়ে বুড়ো রঙের সিল্কের শাড়ি পরিধান করার পর খাবার নিয়ে আসে রুহি। সামান্য খাওয়া দাওয়ার পর ননদের সঙ্গে কুশল বিনিময় করে। বয়সে তারা একই। রায়ান বড় হওয়ায় রুহি রাহাকে ভাবি বলে সম্বোধন করে। আপনার ছেলে মেয়ে নেই? রাহার প্রশ্নে রুহির মুখ গোমরা হলেও পর মুহূর্তে কৃত্রিম হেসে বলল, এখনও নেবার পরিকল্পনা করিনি ভাবি, তবে শীঘ্রই নেব। তুমি করে বললে ভালো হয়। তাহলে আমাকেও তুমি করে বলো। রুহি হেসে সম্মতি দেয়। আচ্ছা, তুমি রেস্ট নাও, আর দুধ খেতে ভুলে যেও না তোমরা। আমি গেলাম। রাহা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিলে রুহি প্রস্থান করে। ঘড়ির পানে তাকিয়ে 10:31 দেখে মায়ের নাম্বারে কল দেয়। একবার রিং হওয়ার পর কল রিসিভ হলো। কেমন আছিস রাহা? আলহামদুলিল্লাহ। তুই কই এখন? রুমে আম্মু। সবাই তোর সঙ্গে কেমন আচরণ করছে? সবাই খুব ভালো। আম্মু আরান এসেছিল? প্রশ্ন শুনে তিনি সেকেন্ড কয়েক চুপ রইল। বলল, তাদের গাড়ি সেন্টার থেকে বের হওয়ার পরপরই আরানের গাড়ি এসে প্রবেশ করে। এরপরে তন্নি যখন বলল তোরা বিদায় হয়েছে, চোখ মুখ কুঁচকিয়ে প্রস্থান করেছে, আর দেখা হয়নি। মায়ের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে রাহা। তিনি ফের বলল, ফারিনও এসেছিল, মেশকাতের জন্য তোর সঙ্গে দেখা করতে পারিনি। আমার সাথে কয়েক মিনিট কথা বলে চলে গেছে। তন্নি, খালামণি, খালু আছে? হ্যাঁ আছে, কাল চলে যাবে। আব্বু? সে মাত্র সেন্টার থেকে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় কাত হলো। রুবেল এখনো আসেনি। তোমরা আব্বুর দিকে খেয়াল রেখো। রাখছি। ভালো থাকিস। দোয়া করো। লাইন বিচ্ছিন্ন হলো। রাহা ফোনের পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে। সংসার জীবনের সূচনা পর্ব কেমন হবে জানা নেই তার, তবে সবচেয়ে বেশি মনক্ষুণ্ণ হচ্ছে আরানকে নিয়ে। পেতে গিয়েও হারিয়ে ফেলল তাকে। দূরবর্তী বন্ধুদের বিদায় দিয়ে সবে বাড়িতে এসেছে রায়ান। ঘড়িতে তখন 12টা ছুঁই ছুঁই। অরুণা বেগম ড্রয়িং রুমের সোফায় বসে তার জন্যই অপেক্ষা করছিল। ছেলের পানে রাগান্বিত নজরে তাকিয়ে মুখ বন্ধ রেখেই চলে গেলেন নিজের কামরায়। মায়ের রাগী দৃষ্টি তাকে যে সতর্কতা বার্তা দিয়েছে এটা রায়ানের বোধগম্য নয়। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় পাশের রুম থেকে রুহির চেঁচামেচি কর্ণপাত হলো তার। সে থামল। দুলাভাই ও রুহির কিছু কথোপকথন কানে এসেছে। অস্পষ্ট হলেও কাল সকালে জামিনের বিষয়টি জানবে বলে জায়গা ছাড়ল। রুমে এসে রাহাকে ড্রেসিং টেবিলের সামনে বসে মাথা আঁচড়াতে দেখে কোট খুলে সোফায় রাখল। ইন করা শার্ট তুলে পকেট থেকে একটি মাঝারি বক্স ও আংটির বক্স বের করল। রাহার সামনে এসে আংটির বক্স খুলে ডান হাত কেড়ে নিয়ে অনামিকা আঙ্গুলে ডায়মন্ডের আংটি পরিয়ে দিল। অপর বক্সটি ড্রেসিং টেবিলের ওপর থেকে কাপড় তোয়ালে নিয়ে ফ্রেশ হবার জন্য ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে কৌতূহলবশত রাহা সেই বক্সটি খুলল। হারিয়ে যাওয়া ব্যস্তায় দেখে রাহা মনে মনে সন্তুষ্ট হলো খুব। ঘুরে তাকালো ওয়াশরুমের দরজার পানে। চাহনিতে তার কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে। এরপর হাতের আংটির পানে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। ডায়মন্ডের ছোট ছোট পাথরগুলো চকচক করছে। বেশ সুন্দর ছিল এটি। মিনিট কয়েক পর রায়ান শাওয়ার নিয়ে বের হয়। রাহা তখনও সেভাবেই বসেছিল। উল্টো দিকে মুখ ঘুরিয়ে রেখে গম্ভীর গলায় শুধালো, ব্রেসলেট কোথায় পেয়েছেন আপনি? রাহার প্রশ্নে রায়ান নিরুত্তর হয়ে রয় কয়েক সেকেন্ড। ওই মুহূর্তের কথা তার স্মরণ হতেই রায়ান গুরু গম্ভীর গলায় বলল, আমার গাড়িতেই। রাহার জানতে ইচ্ছে করছে এটা এখনো যত্ন করে রেখে কেন দিয়েছে, ফেলে কেন দিল না। তবে এই মুহূর্তে রায়ানের সঙ্গে কথা বলার মন মানসিকতা মোটেও নেই তার। এজন্য চেপে যায় ফুল দিয়ে সাজানো বিছানার এক প্রান্তে শুয়ে মাঝ বরাবর কোলবালিশ রাখতে ভুল হয় না রাহার। গায়ে কম্বল জড়িয়ে বালিশে মাথা রাখল।
রায়ান সবটা সোফায় বসে পর্যবেক্ষণ করেছে। একাকী বিছানায় শোবার অভ্যাস তার। ভাগাভাগি করে শুতে হবে এটা ভেবেই রায়ান বেশ খানিকটা বিরক্ত বোধ অনুভব করছে।